জয়গুরু বন্ধুরা, মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের জন্য একটি যৌন সমস্যার ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমাদের এই যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। সেই গহীনের কথা চ্যানেলে বিভিন্ন রকমের যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে আমাদের সেই গহীনের কথা চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। বন্ধুরা, এবার আসুন মূল ভিডিওতে আসি। অর্থাৎ আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করি। যারা একেবারেই টাইম পান না, বিশেষ করে আমার বয়স্ক বন্ধুরা, যাদের বয়স 40-এর উপরে চলে গেছে, যারা সহবাসে গিয়ে বারবার মাথা নত করতেছেন প্রিয় স্ত্রীর কাছে, প্রিয় সহধর্মিনীর কাছে, যারা গোপনে গোপনে অনেক ওষুধ সেবন করে যাচ্ছেন, এমনকি ওয়ান টাইম ওষুধ খেয়েও যাদের উত্থান হচ্ছে না, আমার সেই সকল বন্ধুরা মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখতে থাকুন। আজকে আপনাদের জন্য একটি সহজ সমাধানের পথ আমি বলে দেব। হ্যাঁ, আজকে একটি ওষুধের কথা আপনাদের আমি বলে দেব, যেটা কিন্তু খুবই কার্যকরী। অর্থাৎ ইতিপূর্বে আমাদের গহীনের কথা চ্যানেলে এই টোটকাটি আমরা শেয়ার করেছিলাম, সেখানে হাজার হাজার মানুষের উপকার হয়েছে, যারা কমেন্টস করে আবার বলে দিয়েছেন যে হ্যাঁ তাদের উপকার হয়েছে। আজকে সেই টোটকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি, তবে ভিডিওটি কিন্তু পুরো দেখতে হবে। যদি শুধুমাত্র আপনারা শেষের অংশটুকু দেখে টোটকা বা রেমিডিটি সেবন করেন তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না। এটা কিন্তু আমি আপনাদের বলে দিতেছি, তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না। পুরো ভিডিওটা দেখতে হবে, ধৈর্য সহকারে কথা শুনতে হবে, কি মেসেজটা আপনাদের আমি দিতে চাচ্ছি সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যদি আপনারা সেই টোটকাটি বা রেমিডিটি কাজে লাগাতে চান। অতএব ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ঈদের ছুটিতে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামের বাড়িতে গেলে আমি খুব বেশি বাহিরে যাই না, অর্থাৎ সন্ধ্যার পরে বাহিরে খুব বেশি আড্ডাটা দেওয়া হয় না। তবে আমার খুব কাছের এক বন্ধুর ফার্মেসি আছে, সেখানে আমি একটু সময় দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ সেখানে আমি একটু বসি, বন্ধুর সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করার চেষ্টা করি। আমার খুব কাছের বন্ধু, অর্থাৎ আমার বাল্য বন্ধু, যথারীতি সন্ধ্যার পরে, অর্থাৎ গত পরশুদিন সন্ধ্যার পরে আমি আমার বন্ধুর দোকানে বসে আড্ডা দিতেছিলাম। হঠাৎ করে বরকা পরে একজন মহিলা আসলেন আমার বন্ধুর কাছে। ডাক্তার মানুষ, তার কাছে রুগী আসতেই পারে। আমি দেখলাম আমার বন্ধুকে সে একটু উঠিয়ে নিয়ে আলাদা একটা জায়গায় গেল, অর্থাৎ ওই মহিলাটা আলাদা একটা জায়গায় আমার বন্ধুকে নিয়ে গেল। আমার বন্ধু সেখান থেকে ফিরে আসার পরে একটা বক্স থেকে এক পাতা ওষুধ তাকে দিয়ে দিল। কি ওষুধ দিল সেটা আমি কিন্তু দেখে ফেলেছি এবং সেটা কিন্তু আমি জানি, হামদর্দের একটা আয়ুর্বেদিক ওয়ান টাইম ওষুধ। আমি কিন্তু সেই ওষুধটার নাম বলতেছি না, শুধু আপনারা বুঝে ফেলুন যে এটা একটা ওয়ান টাইম ওষুধ, অর্থাৎ যৌন শক্তি বৃদ্ধির ওয়ান টাইম ওষুধ আমার বন্ধু তাকে দিয়ে দিলেন। তো যেহেতু আমি গ্রামে খুব বেশি থাকি না, অতএব সেই মহিলাকে খুব বেশি চেনার উপায়ও আমার নেই, বা আমার জানার আগ্রহটাও অতটা নেই। যেহেতু বাল্য বন্ধু, আমার কাছে তো সবকিছু শেয়ার করবেই। ও এসে আমাকে বলতেছে, দোস্ত তুমি কি এই মহিলাটাকে চেনো? আমি বললাম, না রে দোস্ত, হয়তো বরকা ছাড়া থাকলে চিনতে পারতাম, কিন্তু এখন তো আমি চিনতে পারিনি। তখন বলতেছে, অমুকের ওয়াইফ। অমুকের ওয়াইফ বলতে এমন একজনের নাম বলেছে যিনি আমার বড় ভাইয়ের বন্ধু, অর্থাৎ তার ওয়াইফ। আমি আর কোনো আগ্রহ নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করলাম না, যেহেতু ভাবি লাগে, বড় ভাবি, সেই জন্য আমি কোনো কিছু জিজ্ঞেস করলাম না। কিন্তু ও আমার কাছে আস্তে আস্তে সবকিছু বলতেছিল। ও বলতেছিল, দোস্ত তোমার মনে কি একটাবারও প্রশ্ন জাগলো না? এই ওষুধ সেটা তুমি দেখেছো এবং তুমি ফার্মেসির সব ওষুধের নাম জানো এবং কি কাজে লাগে সেটাও তুমি জানো, তুমি একটাবার আমাকে প্রশ্ন করলে না? মহিলা মানুষ এই ওয়ান টাইম ওষুধ দিয়ে উনি কি করবেন?
আমি বললাম প্রশ্ন করতে হবে কেন, এটা তো আমি বুঝে ফেলেছি, এটা নিয়েছে ভাইয়ের জন্য। কি ব্যাপার ভাইয়ের জন্য নিতেছে তুমি বললে কি করে? আমি বললাম ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমার যেহেতু বড় ভাইয়ের বন্ধু, আমি জানি খুব লাজুক টাইপের, সে আসতে পারেনি, সেই জন্য ভাবি এসে তোমার কাছ থেকে নিয়ে গেছে। মনে হয় ভাবি তোমার নিয়মিত পেশেন্ট, সেই জন্য সে এসে তোমার কাছ থেকে ওষুধটা নিয়ে গেল, এখানে অপরাধের কোনো কিছু নেই। তখন ও আমাকে বলল যে দোস্ত তুমি কি জানো তোমার সেই বড় ভাই, তার অর্থাৎ এই 2টা ক্যাপসুলও যদি তাকে একসাথে খাওয়ানো হয়, তারপরে সে 1 মিনিট বা 2 মিনিটের বেশি টিকতে পারে না। এই মহিলাটা খুবই যন্ত্রণার মধ্যে আছে। অর্থাৎ তোমার সেই ভাবি কতটা বাধ্য হয়ে আমার কাছ থেকে এই ওষুধ নেওয়ার জন্য আসে, তুমি কি বিষয়টা বুঝতে পারছো? আমি মাথা নিচু করে রইলাম। মানে কি ওই গল্পগুলো আমার কাছে ভালো লাগতেছিল না, কিন্তু আমি বন্ধুকে বলতেও পারতেছিলাম না যে দোস্ত এই গল্প আর তুমি করো না, এটা আমি বলতেও পারতেছিলাম না। যেহেতু আমার এক কাছের বড় ভাই, তার সম্পর্কে আমি আসলে কথাগুলো শুনতে চাচ্ছিলাম না। তো কেন আপনাদের কাছে এই কথাগুলো শেয়ার করতেছি, তার অবশ্যই একটা কারণ আছে। যেহেতু আজকের ভিডিওটি বয়স্ক লোকদের জন্য, বয়স্ক বন্ধুদের জন্য, বা আমার বয়স্ক দাদাদের জন্য, বড় ভাইদের জন্য, সেই জন্য আজকে কথাগুলো শেয়ার করতে বাধ্য হচ্ছি। কেন আমার সেই বড় ভাই এই সমস্যাটা হয়েছে, যেহেতু আমি তাকে ছোট সময় থেকেই চিনি, আমি তার সিমটমগুলো আপনাদের বলে দিতেছি। ছোট সময় থেকে তাকে আমি দেখেছি খুবই লাজুক টাইপের একজন লোক, খুবই ভদ্র লাজুক, কথা খুব কম বলে, এবং আমার মনে হয় আমি ওনাকে কখনো হাসতে দেখিনি। হ্যাঁ, আমার ভাইয়ের সাথে খুব আড্ডা দিচ্ছে, আমাদের বাড়িতে নিয়মিত আসছে, কিন্তু আমি ওনাকে কখনো হাসি মুখে কথা বলতে দেখিনি। কেমন জানি মুখটা গোমরা করে, মাথা নিচু করে কথা বলে। রিল্যাক্স থাকার যে একটা বিষয় রয়ে গেছে, সেটা ওনার মধ্যে আগে থেকেই ছিল না, এবং একটু অলস টাইপের। তবে বাপদাদার যথেষ্ট সম্পত্তি আছে, যথেষ্ট টাকা পয়সার মালিক, সেই জন্য কোনো কাজটা সে করে না। আসলে করে না, না বলতে কি, সে আসলে করতেই চায় না। একবার দেশের বাইরে ছিল, সেখান থেকে 2 বছরের মাথায় সে বাংলাদেশে ব্যাক করেছে। তারপর থেকে সে বাড়িতেই বসে আছে। অন্য মানুষের সাথে খুব বেশি হাসি খুশিভাবে কথা বলা, এক জায়গায় যাওয়া, কোনো অনুষ্ঠানে যাওয়া, কারোর সাথে কনভারসেশন করা, এগুলো তার মধ্যে একেবারেই নেই। আমার ভাইয়ের সাথেও সে যখন কথা বলে আমি দেখি আমার ভাই যথেষ্ট মজা করে, কিন্তু তাকে আমি কখনো হাসতে দেখিনি। এমন একজন মানুষ, চুপচাপ স্বভাবের একজন মানুষ, অর্থাৎ যেটাকে গোমরা টাইপের একজন মানুষ বলা হয়, সেরকম স্বভাবের একজন মানুষ। আমি আগে থেকে ওনার এই বৈশিষ্ট্যগুলো জানতাম। আমি শুধু আমার বন্ধুকে একটা কথা জিজ্ঞেস করলাম, যে আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম দোস্ত ভাই কি তোমার ফার্মেসিতে আসে? পর বললো যে হ্যাঁ আসে, সে তো একটু আগেও, আধা ঘন্টা আগেও পেটের সমস্যার জন্য ওষুধ নিয়ে গেছে। আমি বললাম তার কি পেটের সমস্যা নিয়মিতই হয়? আমি কিন্তু বিষয়গুলো জানি, আমার মন থেকে বলতেছে যে এই সমস্যাগুলো তার আছে, তারপরও আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করতেছি দোস্ত ওনার কি পেটের সমস্যাটা আগে থেকেই আছে? পরে বলতেছে হ্যাঁ, উনি তো পেটের সমস্যায় ভুগতেছে দীর্ঘদিন যাবত, কত ওষুধ দেই দোস্ত, কাজ হইতেছে না, কয়েকদিন ভালো থাকে আবার সেই একই অবস্থা, অর্থাৎ ওষুধ না খাইলেই তার সমস্যাটা হয়ে যায়। আমি কিন্তু বুঝে ফেলছি যে সমস্যাটা কোথায়। এই যে একটু আগেই যে কথাটা বললাম যে উনি একটু গোমরা টাইপের, সারাক্ষণ কি যেন ভাবে, একা একা থাকতে পছন্দ করে, কারোর সাথে খুব বেশি মিশে না, কাজকর্মে ততটা আগ্রহী না, উনি মানসিকভাবে অসুস্থ, অর্থাৎ উনি সব সময় ডিপ্রেশনে থাকে। কোনো সমস্যা নেই, টাকা পয়সার কোনো সমস্যা নেই, তারপরও ওনার মধ্যে খুব বেশি ডিপ্রেশন কাজ করে। তার জন্যই ওনার এই পেটের সমস্যা হয়েছে। কথাগুলো আমার বন্ধুকে আমি বলতে পারলাম না, যেহেতু আমার বন্ধু পল্লী চিকিৎসক, তারপর আমি তাকে এই বিষয়গুলো বললাম না যে তুমি দোস্ত যতই ওষুধ দেও নাকে সেটা তো কাজে লাগবে না বা কাজে লাগতেছে না। আসলে উনি তো মানসিকভাবে অসুস্থ, শুধু যে ডিপ্রেশনে থাকে তা না, ওনার মধ্যে আরেকটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে, সেটা হলো উনি একজন সন্দেহবাতিক লোক, অর্থাৎ সূচিবায়ু রোগী। এটা আমি অনেক আগে থেকেই জানি, কারণ আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি এগুলো শুনেছি। মানে ওনাকে নিয়ে আমার বড় ভাই খুব বেশি মজা করে। আমার ভাই ওনাকে জিজ্ঞেস করে কিরে গোসল করে আসছস নাকি, কয়বার গোসল করছস, গোসল ঠিক মতো হয়েছে তো, আরে দোস্ত তোর শরীরে এই জায়গা ময়লা লেগে আছে তো। আমার ভাই এরকম মজা করে ওনাকে নিয়ে, সেটা আমি অনেক আগে থেকেই দেখেছি। এখন আমার বন্ধুকে তো আমি বলতে পারতেছি না যে দোস্ত এই ওষুধগুলো ওনাকে দিও না, ওনার সমস্যাটা যে মানসিক এটা তো আমি বলতে পারতেছি না।
বা এমনও তো আমি বলতে পারতেছি না আমার সেই বড় ভাইকে যে ভাই আপনার এই সমস্যাগুলো আছে, এটাও তো বলতে পারতেছি না। বড় ভাইয়ের বন্ধু তো, সবকিছু পরে বড় ভাই তো আমার, তাকে তো কোনো কিছু বলা যায় না। আমি তো আর ওনাকে এগুলো বলতে পারি না। ওনার যে সেক্সুয়াল প্রবলেমটা হচ্ছে সেটা কোথা থেকে হচ্ছে সেটা তো আমি জানি, কিন্তু আমি তো এগুলো ওনাকে বলতে পারতেছি না। বড় ভাইয়ের বন্ধু তো, সেই জন্য বলতে পারতেছি না। কথাগুলো কেন বললাম, যারা যৌন সমস্যায় আছেন তাদের হালকা একটা মেসেজ দিয়ে দিলাম। অর্থাৎ আপনারা যতই ওষুধ খান আর যা কিছুই করেন, মানসিক সমস্যার সমাধান যদি না করেন তাহলে পেটের সমস্যা হবে, অনিদ্রা সমস্যা হবে। এই অনিদ্রা সমস্যা, পেটের সমস্যা থেকে আপনার সেক্সুয়াল সমস্যা হবে, অর্থাৎ আপনি যৌন সমস্যা আক্রান্ত হবেন। ওষুধ খেলে হবেটা কি? পারবেন আপনি নিজেকে বাঁচাতে? নিজেকে বাঁচানোর জন্য কত কিছু করেন, গোপনে গোপনে হাজার হাজার টাকা নষ্ট করেন, কত হালুয়া, শিমুলমূল, শতমূল, অশ্বগন্ধা, কত কিছু সেবন করেন গোপনে গোপনে। পারেন নিজেকে রক্ষা করতে? যৌন সমস্যার সমাধান হয়? হয় না দাদারা, হয় না। অযথাই টাকাগুলো নষ্ট করেন। সমস্যাটা যেখানে, তার সমাধানটা যে আগে করেন না, সেই জন্য যৌন সমস্যার সমাধান হয় না। আপনি যৌন সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে। মানসিক সমস্যার সমাধান হলেই পেটের সমস্যা থাকবে না, পেটের সমস্যা না থাকলে তার যৌন সমস্যাও হবে না। ক্লিয়ার কথা। যৌন সমস্যার জন্য যে ভিডিওগুলো দিই সেখানেও আমরা একটা মেসেজ আপনাদের সব সময় দিয়ে দিই যে আগে পেটের সমস্যার সমাধান করতে হবে, তাহলে যৌন সমস্যার সমাধান হবে। আর পেটের সমস্যা অর্থাৎ আইবিএস, কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে অবশ্যই মানসিক সমস্যার সমাধান করতে হবে, যেটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে মেসেজ দেওয়া থাকে। এবং আমাদের পাশে যে এই যে লেখাগুলো দেখতেছেন আপনারা, এখানেও আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটা ভিডিওতে এরকম লেখা থাকে যে পেটের সমস্যা, মানসিক সমস্যা, সূচিবায়ু সমস্যা, সন্দেহবাতিক রোগ, এগুলো সমস্যার সমাধান আগে করতে হবে। এখন এগুলো সমস্যার সমাধান কি ওষুধ দিয়ে হবে? পেটের সমস্যার জন্য ৭৫% দায়ী মানসিক সমস্যা। সেই মানসিক সমস্যার সমাধান আগে করতে হবে। সেটা কি ওষুধ দিয়ে হবে? না, সেটা ওষুধ দিয়ে হবে না। এখানে আপনারা লেখাটা খেয়াল করে দেখুন, অবশ্যই কাউন্সিলিং এর কথা বলা হয়েছে, মাস্ট বি কাউন্সিলিং, অর্থাৎ যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে। সেই সাইকোথেরাপির মাধ্যমে আপনার মানসিক সমস্যার সমাধান করতে হবে। তাই হাজার হাজার টাকা খরচ না করে আগে বোঝার চেষ্টা করুন সমস্যাটা কোথায় হয়েছে, কি করে তার সমাধান করতে হবে। আগে গোড়াতে জল ঢালার চেষ্টা করুন যদি সমস্যার সমাধান করতে চান। এবার আসুন সেই কার্যকরী টোটকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিই। সেই টোটকাটি বা রেমেডিটি করার জন্য আমাদের মাত্র 4টি উপকরণ লাগবে। প্রথম উপকরণটি হলো শিলাজিৎ চূর্ণ বা শিলাজিৎ পাউডার। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো শ্বেত চন্দন। তৃতীয় উপকরণটি হলো 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ। এবং সর্বশেষ যে উপকরণটি আছে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করতে হবে? প্রথমে একটি পাত্রের মধ্যে 1/2 লিটার ছাগলের দুধ নিয়ে ভালো করে জাল দিবেন। এমন ভাবে জাল দিবেন যেন 1/2 লিটার পরিমাণ কমে চায়ের কাপের 1 কাপ পরিমাণ অবশিষ্ট থাকে, অর্থাৎ খুব ঘন হয়ে যায়, এরকম ভাবে জাল দিতে হবে। তারপরে পাত্র থেকে নামিয়ে দুধটাকে নরমাল করে নিন। এবার এই দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ শিলাজিৎ পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ শ্বেত চন্দন চূর্ণ, 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্সড করুন। কখন সেবন করবেন? অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই রেমেডিটি সেবন করবেন। কন্টিনিউ 15টা দিন আপনারা সেবন করে দেখুন, দেখুন সমস্যার সমাধান হয় কিনা।